পাহাড়ে ঘেরা রিসোর্ট আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট স্রোতস্বিনী পাহাড়ি নদী। নদীর জলে পা ডুবিয়ে খাওয়া দাওয়া করা। অরুণাচলের সবচেয়ে সুন্দর বুদ্ধ মন্দির, হিন্দুদের পবিত্র তীর্থস্থান পরশুরাম কুণ্ড। এই সমস্ত অভিজ্ঞতা আমার হয়েছিল অরুণাচলের দুদিনের একটা ছোট্ট সফরে। এই পুরো সফরটা আমি 2টি এপিসোডে কভার করব। এবারে আমার গন্তব্য ছিল পূর্ব অরুণাচলের রোয়িং থেকে নামসাই। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে আমি আপনাদের নিয়ে যাব অরুণাচল প্রদেশের আরও একটি জায়গায়। আজকে আমি আপনাদের নিয়ে যাব রোয়িংয়ে। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখুন। এই দেখুন, এই হচ্ছে টি গার্ডেন। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশেই প্রচুর টি গার্ডেন। এখন আমি যাচ্ছি ডিব্রুগড় থেকে সোজা রোয়িং। ডিব্রুগড় থেকে রোয়িং এর ডিস্টেন্স হলো 160 কিলোমিটার। ডিব্রুগড় থেকে রোয়িং যাওয়ার পথে পড়বে তিনসুকিয়া। ডিব্রুগড়ে রয়েছে এয়ারপোর্ট, আর ডিব্রুগড় ও তিনসুকিয়া উভয় জায়গাতেই রয়েছে রেলওয়ে স্টেশন। এই রাস্তায় পড়বে ভারতের তৃতীয় দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু। 9.15 কিলোমিটার দীর্ঘ ভূপেন হাজারিকা সেতু তৈরি হয়েছিল 2017 সালে। এই সেতু লোহিত নদীর ওপর নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে আসাম থেকে অরুণাচলের যে ট্রাভেলিং টাইম সেটা প্রায় 4 ঘন্টা কমে গেছে। তো আমি চলে এসেছি আসাম আর অরুণাচলের বর্ডারে। এখান থেকে আইএলপি করতে হবে, ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিট করার পরই ঢুকতে পারবো অরুণাচলে। এই দেখুন, এইখান থেকে হবে ইনার লাইন পারমিট, আর এই হচ্ছে গেট। এইখানে ইনার লাইন পারমিট করতে গিয়ে জানতে পারলাম এখান থেকে মাত্র একদিনেরই ইনার লাইন পারমিট দেওয়া হবে। অগত্যা একদিনেরই ইনার লাইন পারমিট নিয়ে পরে আবার অনলাইনে ইনার লাইন পারমিট করেছিলাম, কারণ আমাদের ট্রিপটা ছিল 2 দিনের। আপনাদেরও বলে রাখি, যদি এই রাস্তা দিয়ে ঢুকতে হয় তাহলে আগে থেকে অনলাইনে ইনার লাইন পারমিট করে রাখবেন। অনলাইনে 3 দিনের জন্য ইনার লাইন পারমিটের কস্ট হচ্ছে 300 টাকা, আর 3 দিনের বেশি হলে 500 টাকা। আমি এখন রয়েছি রোয়িংয়ে। আমি কাল রাতেই রোয়িং চলে এসেছিলাম আর এখানে একটা রিসোর্টে স্টে করেছিলাম। আমি সকালবেলা আজকে সেই রিসোর্টে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে স্টোন হিল রিসোর্ট। পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে আমার কটেজ। দেখুন, এই কটেজেই আমি ছিলাম কালকে। আমি আর অরিত্র দুজন মিলে এখানে চলে এসেছিলাম। দেখুন, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। দারুণ সুন্দর এই রিসোর্টটা, পরপর কটেজ রয়েছে। চলুন আপনাদের রিসোর্টটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। পাহাড়ের নিচে আর নদীর পাশে দারুণ সুন্দর লোকেশনে রয়েছে স্টোন হিল রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে 5টি টুইন শেয়ারিং কটেজ আর 4টি সিঙ্গেল কটেজ। সিঙ্গেল কটেজগুলোর পাশ দিয়ে রয়েছে কাঠের তৈরি রেলিং দেওয়া একটি সুন্দর রাস্তা, যেখান থেকে পাহাড়ের দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এই পাশে পাশে ছোট ছোট কটেজ রয়েছে, সিঙ্গেল রুম রয়েছে। আর এই সামনে দেখুন একটা ডেক মতন করা রয়েছে, যেখানে বসে বসে আপনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারেন। দেখুন কি সুন্দর। রিসোর্টের পাশেই রয়েছে ছোট্ট পাহাড়ি নদী ইজি, যাকে দেপানি রিভারও বলা হয়। আপনি এই রিসোর্টে থাকলে 24 ঘন্টাই নদীর শব্দ শুনতে পাবেন। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি।
কাল রাতেও আমরা এই জায়গাতেই ডিনার করেছিলাম। দারুণ সুন্দর জায়গা, একদম নদী বইছে সামনে, সেটা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ম্যাগি আর ডিম, আর সাথে রয়েছে ব্ল্যাক কফি আর মিল্ক কফি। ব্ল্যাক কফি অরিত্র খাবে আর মিল্ক কফি আমার জন্য। অরিত্র, কেমন লাগছে বল এই রিসোর্টটা? হ্যাঁ, খুবই সুন্দর। প্রথমত হচ্ছে যে লোকেশনটা এতটাই সুন্দর, মানে বিশেষ করে এই ভ্যালিটার জন্য, এই ভিউটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর মানে খুবই নিরিবিলি, আর অত বেশি টুরিস্টের ভিড় নেই, তো মানে খুবই ভালো, মানে উইকেন্ড কাটানোর জন্য খুবই ভালো জায়গা এটা। মানে সামনে এই যে নদীটা বইছে না, এটা একটা আলাদা মাত্রা এনে দিয়েছে পুরো। হ্যাঁ, এই নদীর resortটা। জলের কন্টিনিউয়াস আওয়াজটাই খুব রিল্যাক্সিং। দেখুন একবার, দেখাই আপনাদের, দারুণ সুন্দর। যেখানে বসে ব্রেকফাস্ট করছি তার সামনেই কিন্তু এই নদী বইছে, আর পেছনে পাহাড়। আর এই দেখুন, এই হচ্ছে এদের রিসেপশন এরিয়া, আর এখানেও একটা ডাইনিং এরিয়া রয়েছে যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি স্টোন হিল রিসোর্ট। এটা রয়েছে অরুণাচল প্রদেশের রোয়িংয়ে। তো কাল রাতে আমি আর অরিত্র স্টে করেছিলাম এই রিসোর্টে। দারুণ সুন্দর রিসোর্ট, একদম প্রকৃতির কোলে, দারুণ সুন্দর পরিবেশ, তার মধ্যে কটেজ রুম রয়েছে। সেই একটা কটেজে আমরা ছিলাম কালকে। এবার আপনাদের দেখাবো আমাদের কটেজটা কিরকম ছিল। এই কটেজের ভাড়া পার নাইট 3000 টাকা, টুইন শেয়ারিং বেসিসে ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই দেখুন, এই হচ্ছে রুম। রুমে একটা কুইন সাইজের বেড রয়েছে। অ্যামিনিটিস বলতে সেরকম কিছু নেই, দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে। আর কটেজের ওপরটা টেন্টের মতো কাপড় দেওয়া, একটা ওয়ার্ড্রব রয়েছে, একটা টেবিল আর ওয়াশরুমে গিজার লাগানো রয়েছে, আমরা গরম জল পেয়েছিলাম। রুমটা কিন্তু নন এসি এবং সিলিং ফ্যানও নেই, একটা স্ট্যান্ড ফ্যান লাগানো রয়েছে। তো এখন 10:30 বাজে, আমরা রিসোর্ট থেকে বেরোচ্ছি। আজকে আমরা রোয়িংয়ের কিছু জায়গা ঘুরবো। আজকে এখান থেকে সোজা যাব মায়োডিয়া পাস। এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, যেটার নাম হচ্ছে মিহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এবং সেই স্যাংচুরির মধ্যে রয়েছে মিহাও লেক। মিহাও লেকে যেতে গেলে কিন্তু সেই স্যাংচুরির মধ্যে ঢুকে ট্রেকিং করে তারপর যেতে হয়। আমরা এখন সোজা যাচ্ছি মায়োডিয়া পাসে। মায়োডিয়া পাস রোয়িং থেকে 50 কিলোমিটার দূরে, এবং এটা পাহাড়ের বেশ কিছুটা উপরে। এই জায়গাতে কিন্তু শীতকালে প্রচুর বরফ পড়ে। আমরা এখন রোয়িং থেকে মায়োডিয়া পাস যাচ্ছি, আর রাস্তায় আমি গাড়ি দাঁড় করালাম আপনাদের একটা দারুণ সুন্দর দৃশ্য দেখাবো বলে। দেখুন, পাহাড়ের ওপর থেকে খরস্রোতা নদী ঝর্ণার আকারে নেমে আসছে নিচে। দেখুন জঙ্গলটা কত ঘন, দেখুন তার মধ্যে থেকে মাঝখান দিয়ে এই দেখুন জলের ধারা নেমে আসছে। এই দেখুন, আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি তার দুপাশেই কিন্তু ডেন্স ফরেস্ট। আস্তে আস্তে আমরা পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে থাকলাম। রোয়িং এর উচ্চতা 1280 ফিট, আর মায়োডিয়া পাসের উচ্চতা 8711 ফিট। মাত্র 50 কিলোমিটার ডিস্টেন্সে এতটা উচ্চতার পার্থক্য, কাজেই বুঝতে পারছেন আমাদের ক্রমাগত উপরের দিকে উঠতে হচ্ছিল। দেখলাম একটা গাড়িকে 3 জন মিলে ঠেলাঠেলি করছে। পরে জানতে পারলাম গাড়িটার ক্লাচ খারাপ হয়ে গেছে, ফলে গাড়িটাকে ঠেলে মুখটা নিচের দিকে করে দেওয়া হচ্ছে, যাতে পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে শুধুমাত্র স্টিয়ারিং আর ব্রেক দিয়ে কন্ট্রোল করেই গাড়িটা নিচে নেমে যেতে পারে।
क्या हो गया था? गाड़ी खराब हो गया था क्या? वो साइबर में खेलने लगे ना। उसका क्या बंद खराब हो गया इंजन? हाँ, वो क्लच काम नहीं कर रहा बोला, इसलिए यहाँ से तो डाउन है, पहुंच जाएगा 6 किलोमीटर। हाँ हाँ। আমরা পৌঁছে গেছি মায়োডিয়া পাস। রোয়িং থেকে মায়োডিয়া পাসের দূরত্ব 50 কিলোমিটার হলেও আসতে সময় লেগে গেল 2 ঘন্টা, কারণ রাস্তা খুবই সরু, একটা বেশি দুটো গাড়ি যেতে পারে না, আর রাস্তার মধ্যে প্রচুর টার্ন। দেখুন, এই হচ্ছে মায়োডিয়া পাস। মায়োডিয়া পাসের উচ্চতা হচ্ছে 8711 ফিট। আর এই যে রাস্তা, এই রাস্তাটাই কিন্তু চলে গেছে আনিনিতে। এখানে একটা মন্দির রয়েছে। আর এখানে একটা ক্যাফেও রয়েছে, নাম হচ্ছে মায়োডিয়া ক্যাফে। এই হচ্ছে মায়োডিয়া ক্যাফে ভেতরে। আর এখানে দেখুন মায়োডিয়া পাস সম্বন্ধে লেখা রয়েছে। এটা হচ্ছে 56 কিলোমিটার রোয়িং থেকে। তো এখানে যে মায়োডিয়া ক্যাফেটা রয়েছে, এটা কিন্তু 2025 সালের আগস্ট মাসেই ইনোগ্রেট হয়েছে। এ দেখুন এখানে লেখা রয়েছে 23শে আগস্ট 2025-এ এটা ইনোগ্রেট হয়েছে। এই হচ্ছে মায়োডিয়া ক্যাফে। ব্ল্যাক কফি হোগা? মায়োডিয়া ক্যাফেতে বসে আমরা চা আর সিঙ্গারা খেয়ে নিলাম। তো এই ক্যাফেতে এসে জানতে পারলাম আরও 5-6 কিলোমিটার দূরে এখানে দুটো ওয়াটারফলস আছে। তো আমরা এবার ওই ওয়াটারফলসে যাব, ওয়াটারফলস দেখে তারপর ফিরবো। আমরা আগে এখান থেকেই ফিরে যাচ্ছিলাম। তো এই যে ক্যাফেটা, এটা ইন্ডিয়ান আর্মির ক্যাফে। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে সামনে গেলেই ওয়াটারফলসটা দেখা যাবে। চলুন তাহলে ওয়াটারফলস দেখে আসি। জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা, আর অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। একটু আগে এগোবো, ওয়াটারফলসটা দেখে আবার ফিরে যাব রোয়িংয়ে। যেরকম বলেছিল, মায়োডিয়া পাস থেকে আরও 5 কিলোমিটার আনিনির দিকে যেতেই সামনে পড়লো ওয়াটারফলস। এই দেখুন, এই হচ্ছে ওয়াটারফলস। একদম জঙ্গলের মধ্যে থেকে ওয়াটারফলসটা নিচে নামছে। একদম রাস্তার ধারে। ওই ওয়াটারফলসটা দেখে ফিরছি। এখানে আরেকটা ছোট্ট ওয়াটারফলস দেখুন। এই ওপর থেকে জল আসছে, পাহাড়ের ওপর থেকে জল এসে এইখান দিয়ে পড়ছে রাস্তার ওপরে। এই রাস্তার ওপরে জল পড়ে রাস্তা দিয়ে গিয়ে আবার নিচে পড়ছে এইখান দিয়ে। এরপর আমরা আবার পাহাড় থেকে নিচে নামার জন্য রওনা হলাম। রাস্তার ওপরে কিছু দূর দূরই দেখতে পেলাম মিথুন ঘুরে বেড়াচ্ছে, রাস্তার ধারে ঘাস খাচ্ছে। আর রাস্তার পাশে খাদে পুরো কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে রাস্তাটাও বেশ সরু, বলতে দ্বিধা নেই, মাঝে মাঝে বেশ ভয়ই লাগছিল। মায়োডিয়া পাস দেখে আমরা নিচে নামছি রোয়িংয়ের দিকে। আর রাস্তায় আবার একবার গাড়িটাকে দাঁড় করালাম। আবার দারুণ একটা দৃশ্য দেখুন। এই দেখুন, পাহাড়ের ওপর থেকে কি সুন্দর লাগছে। এই পাহাড়ের পাদদেশে যে এলাকাটা সমতল এলাকা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এরপর রোয়িং টাউনে পৌঁছে রোয়িং থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম নামসাইয়ের উদ্দেশ্যে। রোয়িং থেকে নামসাইয়ের ডিস্টেন্স হলো
86 কিলোমিটার। রোয়িং থেকে নামসাইয়ে পুরোটাই হাইওয়ে রাস্তা, খুবই ভালো। তার জন্য মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম নামসাই। নামসাইতে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। ফোনে কথা বলে আমরা সোজা চলে গেলাম টুংটাও রিসোর্টে। তো আমরা চলে এসেছি নামসাইয়ের টুংটাও রিসোর্টে। এটা নামসাই মেন টাউন থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। তবে এটা বিখ্যাত হচ্ছে এই জন্য যে এইখানে বিভিন্ন রকমের হাট রয়েছে যেখানে আপনি থাকতে পারবেন। আর এখানে দেখুন এই যে জল, হাটের চারপাশে জল রয়েছে, এই জলের মধ্যে চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে বসে বসে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত করতে পারবেন। তো আমরা গাড়ি থেকে ফোন করেছিলাম যখন আসছিলাম এখানে, তখন বলেছিল যে এখানে একটাই রুম খালি রয়েছে, যেটা নন এসি রুম। তো ফটো পাঠাতে বলেছিলাম, রুমের ফটোটা খুব ভালো, কিন্তু রুমটা রিসোর্ট থেকে বাইরে, তো অনেকটাই দূরে। তো ওখান থেকে এই রিসোর্টে এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার যাওয়া আসা একটু প্রবলেম। তার জন্য আমি এই রিসোর্টটা আর বুক করছি না। এখানে যখন এসছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব নামসাই মেন টাউনে, আর মেন টাউনে গিয়ে কোনো একটা হোটেল নিয়ে ওখানেই আমরা থাকবো। এরপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এগোলাম রেস্টুরেন্টের দিকে। জলের ওপরে কাঠের পাটাতন দিয়ে রাস্তা করা রয়েছে, আর এই জলে চেয়ার টেবিল পাতা রয়েছে, যার মধ্যে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। সামনে এই যে হাটটা দেখছেন, এখানেই রিসেপশন কাউন্টার। এখান থেকে আপনাকে খাবার অর্ডার দিতে হবে। এখানে কিন্তু খাওয়া এবং সফট এবং হার্ড দু রকমের ড্রিঙ্কসই পাওয়া যায়। একটা জিনিস দেখলাম, অরুণাচলের লোকের ইনোভেটিভ আইডিয়ার কোনো অভাব নেই। রিসোর্টের পাশ দিয়ে বয়ে চলা নদীকে কাজে লাগিয়ে কি সুন্দর একটা কনসেপ্ট ডেভেলপ করেছে এরা। তো এবার জলের মধ্যে নামছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এই জলে পা ডুবিয়ে বসে বসে খাবো। তো আস্তে আস্তে অন্ধকার নেমে এসছে, এখন 5:30 বাজে। এখানে কিন্তু 5:30টার সময় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা বসে রয়েছি অর্ডার দিয়ে, এখনও খাবার আসেনি। খাবার এলে আমরা খাবো। দুপুরবেলা আজকে খাওয়াটা স্কিপ হয়ে গেছে, তো এখনই আমরা খেয়ে দিয়ে নেব। তারপর এখান থেকে যাব নামসাই মেন টাউনে, আর ওখানে গিয়ে দেখব গোল্ডেন প্যাগোডা। স্যাটারডে আর সানডে গোল্ডেন প্যাগোডা খোলা থাকে রাত 8টা পর্যন্ত। তো এখন 5:30 বাজে, মোটামুটি 6:30টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যাবে। তারপর এখান থেকে সোজা আমরা গোল্ডেন প্যাগোডাতে যাব। তো আমাদের খাবার চলে এসছে, এবার আমরা জলের মধ্যে বসে খাওয়া দাওয়া সারছি। এই দেখুন, আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অন্ধকার হয়ে গেছে, তাই খুব একটা কিছু দেখা যাচ্ছে না। এখানে একটাই প্রবলেম, মানে এই জলের মধ্যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে হলে কিন্তু লাইটের অভাব। বাকি কিন্তু জায়গাটা খুবই দারুণ। টুংটাও রিসোর্ট থেকে খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছলাম গোল্ডেন প্যাগোডা দেখতে। নামসাই এলাকায় তাই কামতি সম্প্রদায়ের মানুষের বসবাস। এদের আদি বাসস্থান ছিল সাউথ ইস্ট এশিয়ায় এবং এরা প্রত্যেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী। 2010 সালে 49 একর জমির ওপরে এই গোল্ডেন প্যাগোডার নির্মাণ করা হয়। এই গোল্ডেন প্যাগোডাটি বর্তমানে অরুণাচলের সবথেকে সুন্দর বৌদ্ধ মন্দির হিসেবে বিবেচিত হয় এবং রাত্রেবেলা যখন আলো জ্বলে তখন এর সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পায়। আমি এখন রয়েছি গোল্ডেন প্যাগোডার সামনে, ভেতরে প্রার্থনা চলছে। সন্ধেবেলা এখন 6:30 বাজে। আমরা চলে এসেছি গোল্ডেন প্যাগোডাতে, আর এই গোল্ডেন প্যাগোডা হলো অরুণাচল প্রদেশের সবথেকে সুন্দর বৌদ্ধ মন্দির।
দেখুন। গোল্ডেন প্যাগোডার উল্টো দিকে একটি বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে। গোল্ডেন প্যাগোডা দেখার পর আমরা চলে এলাম সেই বুদ্ধ মূর্তি দেখতে। এখানকার এন্ট্রি ফি 10 টাকা করে। এরপর নামসাই সিটিতে পৌঁছে আমরা একটা গেস্ট হাউস বুক করে নিলাম সেই দিন রাত কাটানোর জন্য। এই গেস্ট হাউসের নাম উডপ্যাকার্স নেস্ট। টুইন বেডরুমের ভাড়া পড়েছিল 3000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা চলে এসেছি উডপ্যাকার্স নেস্ট, একদম নামসাই যে টাউন, সেই টাউনের মধ্যে এই গেস্ট হাউসটা। এখানে আজকে রাতে থাকবো। সেদিন রাতে এই গেস্ট হাউসে কাটিয়ে পরের দিন আমরা ঘুরে দেখেছিলাম নামসাই টাউন, আর এখান থেকে গেছিলাম পরশুরাম কুন্ড দেখতে। সেই গল্প নেক্সট এপিসোডে।